আসুন আজ আপনাদের এক অন্যরকম গল্প শোনাই। গল্পটা মহারাষ্ট্রের একটা ছোট্ট শহর মালেগাঁওয়ের। আর এই শহরেরই ছেলে নাসির শেখ, তার সাথে তার কয়েকজন প্রাণের বন্ধু, একেবারে সাধারণ আমার আপনার মতোই, কিন্তু তাদের বুকের ভেতরে ছিল এক আকাশ ছোঁয়া স্বপ্ন। নিজেদের একটা সিনেমা বানাবে তারা। কিন্তু শুনুন, তাদের কাছে না ছিল কোনো দামি ক্যামেরা, না ছিল ঝকঝকে ফিল্মি সেট, আর না ছিল আধুনিক প্রযুক্তির কোনো ঝলকানি। তাদের সম্বল বলতে ছিল শুধু অফুরন্ত ইচ্ছে, সিনেমার প্রতি বুক ভরা ভালোবাসা আর একরাশ নির্মল আনন্দ। জীবনের হাজারো কঠিন চ্যালেঞ্জ, প্রতিদিনের অভাব অনটন, সবকিছুকে হাসি মুখে পাশ কাটিয়ে তারা যেন মুক্তির একটাই পথ খুঁজে পেয়েছিল, আর সেটা হলো সিনেমা। আজ আমি কোনো সিনেমার গল্প বলতে আসিনি, বরং এক জলজান্ত সত্য ঘটনা শোনাতে বসেছি। বলছিলাম সুপার বয়েজ অব মালেগাঁওয়ের সেই অবিশ্বাস্য সফরের কথা। গল্পের শুরুটা না হয় 1997 সাল থেকে করি। শহরের এক কোণে নাসির শেখ আর তার কয়েকজন প্রাণের বন্ধু ফারুক, শফিক, আকরাম, আলিম আর নাদিম, এরা মিলেমিশে নিজেদের এক জগৎ তৈরি করছিল। বাইরে থেকে দেখলে মনে হবে আর 10টা সাধারণ ছেলের মতোই তাদের জীবন, কিন্তু তাদের বুকের ভেতর সে এক অন্য গল্প। সেখানে থিতিয়েছিল শত শত না বলা স্বপ্ন, উকি দিচ্ছিল মুক্তির আকাঙ্ক্ষা। তাদের প্রতিদিনের রুটিন সমাজের চোখে আর 5 জনের মতোই সাধারণ, কিন্তু তাদের মনের গভীরে চলত অন্যরকম কিছু করে দেখানোর এক নীরব গোপন প্রস্তুতি। নাসির তার দাদা নিহাল আর নাদিমের সঙ্গে মিলে চালাতো একটা সাদামাটা পুরনো দিনের সিনেমা হল। সেখানে দেখানো হতো পাইরেটেড সিনেমা, মানে বুঝতেই পারছেন, মূলধারার ঝাঁজ চকচকে জগৎ থেকে চুরি করে আনা কিছু গল্প। এই গল্পগুলোই মালেগাঁওয়ের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে কয়েক ঘন্টার জন্য হলেও তাদের কঠিন একঘেয়ে বাস্তব জীবন থেকে দূরে এক রঙিন স্বপ্নে বিভোর করে রাখত। ফারুক ছিল আবার অন্য ধাতুতে গড়া শব্দের কারিগর। সে ছিল একজন লেখক। শব্দের সঙ্গে তার ছিল এক গভীর নিবিড় সম্পর্ক। কিন্তু এই মফস্বল শহরে তার কলমের জোর কজনই বা বুঝত। প্রতিভা তো ছিল, কিন্তু সে জানত শুধু লিখে স্বপ্ন পূরণ করা এখানে অনেকটাই আকাশকুসুম কল্পনার মতোই। শফিক, সে তো প্রতিদিন নিয়ম করে কাজে যেত একটা প্রিন্টিং ফ্যাক্টরিতে। মেশিনের এই একঘেয়ে ঘটাং ঘটাং শব্দের তালে তাল মিলিয়ে তার সকাল শুরু হতো, আর দিনটা শেষ হতো রাজ্যের ক্লান্তি নিয়ে। আকরামের ছিল একটা নিজস্ব ছোট্ট স্টুডিও, তবে তার বেশিরভাগ সময় কাটত এই বিয়ে বাড়ি থেকে ওই বিয়ে বাড়ি লোকের ছবি তুলে। আর নাসিরও মাঝে মাঝে তার সঙ্গে ক্যামেরা হাতে এদিক ওদিক ঘুরে বেড়াতো, যদি আর কি 2 পয়সার মুখ দেখা যায়। এদিকে আলিম, সে তো এক স্কুলের মাস্টার, মাস গেলে বেতন পায়। আপাত দৃষ্টিতে শান্ত জীবন, কিন্তু তার মনের ভেতরেও ছিল এক অন্য জগৎ, যেখানে বাস্তব আর কল্পনা যেন হাত ধরাধরি করে হাঁটত। আসলে ওরা সবাই চেয়েছিল গতানুগতিক জীবনের এই গণ্ডি পেরিয়ে কিছু একটা বড় করতে, অন্যরকম কিছু করতে, নিজেদের প্রতিদিনের পেশাটাকে শিখেই তুলে রেখে স্বপ্নের পেছনে ছুটতে। কিন্তু সেই সাহস, সেই অনুপ্রেরণা জীবনের কঠিন সব চাহিদার কাছে কোথায় যেন বারবার মুখ থুবড়ে পড়ছিল। তো একদিন হলো কি, নাসির বেশ কিছুটা দেরিতে হলে এসে হাজির, হাতে তার নতুন কিছু ফটোশুটের ছবি। একেবারে হিরো হওয়ার স্বপ্নেই যেন বিভোর। সে দাদার দিকে এগিয়ে গিয়ে প্রায় একগাল নিঃশ্বাস নিয়ে বলেই ফেলল, সিরাজ ভাইয়ের সাথে এই ছবিগুলো নিয়ে মুম্বাই যাব ভাবছি, প্রডিউসারদের দেখাবো, কি জানি কপাল যদি খুলে যায় হিরো হয়েও যেতে পারি। কিন্তু তার দাদা, সে তো আর আজকের ছেলে নয়। সে জানে এই শহরের গল্পগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে। তিনি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে সোজা সাপটা জানিয়ে দিলেন, তোর এই ছবি দেখে কেউ তোকে হিরো বানাবে না। আর সিরাজ ভাই, সে নিজেই তো আজ পর্যন্ত মুম্বাইতে গিয়ে কিছু একটা করে উঠতে পারল না। স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই, কিন্তু সেই স্বপ্ন যদি পেটের ভাত জোগাতে না পারে, তাহলে তার নাম তো নিছকই কল্পনা। কথাটা যে কতটা সত্যি সেটা যেন আরো একবার প্রমাণ হয়ে গেল পর মুহূর্তেই। সকাল থেকে হলের কাউন্টারে মাত্র 8টা টিকিট বিক্রি হয়েছে। এই খবরটা শুনে নাসিরের মুখের হাসিটা যেন এক নিমিষেই মিলিয়ে গেল। হলে তখনও দেখানো হচ্ছিল চার্লি চ্যাপলিনের সিনেমা। ভাবা যায় কেবলমাত্র তাদের হলে তখন চ্যাপলিন চলছে, তবুও হলে মাছি তাড়ানোর জোগাড়। শহরের বাকি সব লোক সব ভিড় জমাচ্ছে পাশের হলে অন্য কোনো চটকদার ছবি দেখতে। আসলে মালেগাঁওয়ের দর্শকদের কাছে চার্লি চ্যাপলিন তখন বোধহয় ঠিক হজম হচ্ছিল না।
তাদের তখন চাই কিছু ঝা চকচকে মশলাদার হিট সিনেমা। এই অবস্থা দেখে নাসিরের দাদা নাদিমকে হল বন্ধ করতে বললেন আর নাসিরকে পাঠালেন যদি কোনো হিট সিনেমার সন্ধান পাওয়া যায় সেই আশায়। পরদিন সকাল সকাল শহরের বুক থেকে যখন সবেমাত্র কুয়াশার চাদরটা সরতে শুরু করেছে, নাসির আর শফিক বেরিয়ে পড়ল নাসিকের উদ্দেশ্যে। তাদের দুজনের মনের মধ্যে তখন একটাই লক্ষ্য, একটা হিট সিনেমার ক্যাসেট খুঁজে বের করতেই হবে। এমন একটা সিনেমা যা হলে চালিয়ে তাদের প্রায় ডুবতে বসা থিয়েটারকে আবার নতুন করে বাঁচিয়ে তোলা যায়। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ তারা নাসিক শহরে তাদের এক পরিচিত ক্যাসেটের দোকানে গিয়ে পৌঁছালো। নাসিরের খুব ইচ্ছে ছিল রাজা হিন্দুস্তানি সিনেমার ক্যাসেটটা কেনার, কারণ সে জানতো এই সিনেমাটা যদি তাদের থিয়েটারে চালাতে পারে তাহলে তার দাদার মুখে নির্ঘাত একগাল চওড়া হাসি ফুটবে। ঠিক তখনই অন্য একটা দোকানের কোণে নাসিরের চোখ পড়ল একটা অদ্ভুত লেখা, হারাম এবং হালাল টেপ। লেখাটা দেখে সে একটু থমকালো, কৌতূহল যেন তাকে ভেতর থেকে ধাক্কা দিল। কি এই হারাম হালাল টেপ? সে সঙ্গে সঙ্গে শফিককে টাকা দিয়ে ক্যাসেট কেনার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজেই সেই দোকানদারদের কাছে এগিয়ে গেল। জানতে চাইল, ভাই এই হারাম হালাল টেপের ব্যাপারটা ঠিক কি? দোকানদার কিছুটা মুচকি হেসে তাকে ইশারায় ভেতরের একটা ঘরে নিয়ে গেল। আর সেখানে যা দেখল নাসির, তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। দুটো পুরনো ভিসিআর মেশিন, যার মাধ্যমে বিভিন্ন সিনেমার ছোট ছোট অংশ বা ক্লিপস কেটে সেগুলোকে জোড়া লাগিয়ে একেবারেই একটা নতুন ধরনের সিনেমা বানিয়ে ফেলা যায়। এই হারাম টেপের কনসেপ্টটা ছিল ঠিক তাই। সিনেমার গরু ছাগলের দৃশ্য থেকে শুরু করে শাহরুখ খানের হিট ডায়লগ পর্যন্ত সব কাটাকুটি করে জুড়ে দিয়ে একটা সম্পূর্ণ নতুন নিজস্ব গল্প তৈরি করা। এই জিনিস দেখে নাসির তো একেবারেই মুগ্ধ। সে এক মুহূর্তে বুঝে ফেলল, আরে এটাই তো মালিগাঁওয়ের মানুষের জন্য নতুন বিনোদনের ভবিষ্যৎ। সস্তা, সৃজনশীল আর সবচেয়ে বড় কথা, খুব সহজেই তৈরি করা যায়। এই পদ্ধতিটাই হয়তো তাদের ডুবতে থাকা সিনেমা হলের প্রাণ ফিরিয়ে দিতে পারে। তাই আর এক মুহূর্ত দেরি না করে নাসির সেই পুরো সিস্টেমটা কিনে ফেললো আর সেটাকে বগল দাবা করে সোজা ফিরে এলো মালেগাঁওতে। এরপর শুরু হলো তার এক অন্যরকম অভিযান। পরিচিত সব সিনেমার দৃশ্য কাটাকুটি করে সেগুলোকে এমনভাবে জোড়া লাগাতে শুরু করলো যা দর্শকদের এক নতুন ধরনের বিনোদন দিতে পারে। এভাবেই 4-5টা আলাদা আলাদা সিনেমার টুকরো টুকরো অংশ নিয়ে তৈরি হয়ে গেল একটা সম্পূর্ণ নতুন আস্ত একটা মুভি। আর সেটা সগৌরবে চালানো হলো তাদের নিজেদের থিয়েটারে। তবে নাসির শুধু সিনেমা তৈরি করেই থেমে থাকলো না। সে খুব ভালো করে জানতো দর্শকদের মন পেতে হলে ভালো সিনেমার পাশাপাশি দরকার জোরদার প্রচার। আর সেই প্রচারেও সে কোনো কমতি রাখলো না। ফলে যা হওয়ার তাই হলো। দর্শকদের মধ্যে কৌতূহল বাড়তেই থাকলো। তারা দলে দলে এসে ভিড় জমাতে শুরু করলো থিয়েটারের সামনে। হলের সেই পুরনো ঘন্টাটা যেন আবার নতুন করে বেজে উঠল। এরই মধ্যে একদিন নাসির আর আকরাম একটা বিয়ে বাড়িতে গিয়েছিল। সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিল খানদেশের নিজস্ব শাহরুখ খান, আসিফ আলবেলা। সে ছিল একজন লোকাল পারফর্মার, যার হাঁটা চলা, হাবভাব, স্টাইল আর ডায়লগ বলার ভঙ্গি সবকিছুতেই যেন অবিকল শাহরুখের ছোঁয়া। লোকজন তাকে দেখে আনন্দে ফেটে পড়ছিল। হাততালি আর হর্ষধ্বনিতে গোটা প্যান্ডেল তখন মুখর। আর সেই বিয়ে বাড়িতে হাজির ছিল সাবিনা। সে ছিল নাসিরের বন্ধুর মতো, অনেকটা বোনের মতোই। এই আনন্দ আর উৎসবের পরিবেশেই সেখানে এসে হাজির হলো মল্লিকা, নাসিরের মনের মতো মানুষ, তার প্রেমিকা। মল্লিকার চোখে মুখে ছিল একরাশ মিষ্টি হাসি। তার উপস্থিতিটাই যেন নাসিরের সব ক্লান্তি ভুলিয়ে দিয়ে নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। কথায় কথায় তারা ঠিক করলো রাতে দেখা করে একটু নিরিবিলিতে সময় কাটাবে। রাতের সেই নির্জন মুহূর্তে তারা থিয়েটারের ভেতরেই দেখা করলো। সেই সময় মল্লিকা জানালো তার বাবা ইতিমধ্যেই তার জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছেন। তাদের এই লুকোচুরির সম্পর্কটা আর বেশি দিন চালানো যাবে না। এবার নাসিরের সামনে এসে দাঁড়ানোর, তার পরিবারের সঙ্গে সরাসরি কথা বলার সময় এসে গেছে। মল্লিকার কথাগুলো শুনে নাসির কেমন যেন চুপ করে গেল। সে জানতো কিছু কিছু সিদ্ধান্ত ঠিক সময়ে নিতে হয়, নইলে বড্ড দেরি হয়ে যায়। তাই সে মনে মনে ঠিক করলো খুব শিগগিরই দাদার সঙ্গে এই ব্যাপারে কথা বলবে। পরের দিন সকালে নাসির যখন মল্লিকার ব্যাপারে দাদার সঙ্গে কথা বলতে গেল, ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত ঝড়ের মতো সেখানে পুলিশ এসে হাজির। তাদের থিয়েটারটা পুলিশ ঘিরে ফেলতেই নাসিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শো তখন একেবারেই জমে উঠেছে। থিয়েটারের ভেতরে দর্শকদের হাসির রোল, সিটি বাজছে, আনন্দের একটা ঢেউ খেলে যাচ্ছে। আর ঠিক সেই সময় বিনা মেঘে বজ্রপাতের মতো দরজায় সজোরে ধাক্কা।
পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই তারা হুড়মুড়িয়ে ঢুকে পড়ল হলের ভেতর। কোনো কথাবার্তা নেই, সোজা শুরু করে দিল তাণ্ডব। লোকজনকে ধাক্কা মেরে হির হির করে টেনে বের করে দেওয়া হলো। প্রজেক্টরটা আশ্রে ভেঙে ফেলা হলো। থিয়েটারের দেওয়াল জুড়ে তখন শুধু ভাঙচুরের ক্ষত আর মানুষের চোখে আতঙ্কের ছাপ। কারণ একটাই, সেখানে পাইরেটেড মুভি দেখানো হচ্ছিল, যা আইনত গুরুতর অপরাধ। নাসির তখন অসহায় চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এই ধ্বংসলীলা। তার দাদা পাগলের মতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। শেষমেশ অনেক কাকতি মিনতি করে পুলিশের হাতে কিছু টাকা পয়সা গুঁজে দিয়ে তাদের মন গড়ানোর একটা মরিয়ার চেষ্টা করলেন তিনি। পুলিশও তাতে কিছুটা শান্ত হলো বটে, কিন্তু যাওয়ার আগে একটা হিন্দি সিনেমার ক্যাসেট বাজেয়াপ্ত করে নিয়ে গেল। এই ভয়ঙ্কর ধাক্কাটা সামলে উঠতে একটু সময় লাগলো। এক সন্ধ্যায় নাসির আর শফিক মন খারাপ করে বসে এগুলো নিয়ে আলোচনা করছিল। নাসির মনে মনে জানতো গোটা মালেগাঁওয়ে একমাত্র সেই বোধহয় জ্যাকি চ্যানের অ্যাকশন মুভিগুলো ঠিকঠাক বোঝে, বাকিরা তো শুধু মারামারিটুকুই দেখে। এই ভাবনাটাই হয়তো তাকে নতুন করে ভাবালো। সিনেমা শুধু দেখার জিনিস নয়, বানানোও যেতে পারে। আর সেই চিন্তা থেকে জন্ম নিল এক নতুন আরো বড় স্বপ্নের। নাসির মনে মনে ঠিক করে ফেললো তারা এবার নিজেরাই মুভি বানাবে, তবে মুম্বাইয়ের কোনো ঝাঁ চকচকে স্টুডিওতে নয়। তারা বানাবে এই মালেগাঁওয়ের বুকে, নিজেদের থিয়েটারে, নিজেদের মতো করে, নিজেদের নিয়মে। আর তাতে পুলিশও কোনো প্রশ্ন তুলতে পারবে না, কারণ এটা তো তাদের নিজেদের সৃষ্টি, তাদের নিজেদের শহরের গল্প। শফিক প্রথমে নাসিরের এই অবিশ্বাস্য পরিকল্পনা শুনে একটু চমকে গেলেও শেষমেশ বন্ধুর পাশে এসে দাঁড়ালো। সেও রাজি হয়ে গেল এই অসম্ভবকে সম্ভব করার নেশায়। এরপর শুরু হলো নাসিরের প্ল্যানিং। সে নিজের ঘরে বসে একটা ভিডিও দেখলো আর শুটিং এর জন্য যা যা দরকারি জিনিসপত্র লাগতে পারে তার একটা লম্বা তালিকা তৈরি করতে শুরু করলো। এই নোটটা নিয়েই সে সোজা হাজির হলো তাদের আড্ডার জায়গায়, সেই চায়ের দোকানে। সেখানে তখন বাকি বন্ধুরাও একে একে জড়ো হচ্ছিল। নাসির তাদের সামনে তার স্বপ্নের কথা বলল। এই সিনেমা নিয়ে সে কতটা আশাবাদী সেই গল্প শোনালো। কিন্তু হাই, শফিক ছাড়া আর কেউই যেন তার এই পাগলামিতে সায় দিতে চাইল না। কেউ কেউ ভাবলো এটা এমন একটা ঝুঁকিপূর্ণ কাজে ঝাঁপিয়ে পড়ার সাহস কেউই তেমন একটা দেখাতে পারল না। হতাশ হয়ে নাসির বাড়ি ফিরে এলো। দাদার কাছে গিয়ে তার স্বপ্নের কথা বলতেই সেখানেও সেই একই সুর। দাদা তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এই ধরনের পাগলামিতে তিনি কোনোভাবেই সাহায্য করতে পারবেন না। মাত্র 12,000 টাকা সম্বল করে একটা গোটা সিনেমা বানিয়ে ফেলা সে তো আর মুখের কথা নয়। এক কথায় বলতে গেলে এটা একটা অসম্ভব। পরের দিন নাসির আর তার দাদা গেল মল্লিকার বাড়ি। উদ্দেশ্য ছিল বিয়ের প্রস্তাবটা পাকা করা। আর নাসির মনে মনে ভেবে রেখেছিল তার মুভি বানানোর স্বপ্নের কথাও সে মল্লিকার বাবাকে বলবে। কিন্তু পরিস্থিতি এমনভাবে ঘুরে গেল যে তার আর কোনো কথাই বলার সুযোগ হলো না। মল্লিকার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন তারা ইতিমধ্যেই মুম্বাইয়ের এক প্রতিষ্ঠিত পাত্রের সঙ্গে মেয়ের বিয়ের কথা অনেক এগিয়ে ফেলেছেন। নাসিরের মতো একজন সামান্য থিয়েটার চালকের হাতে তারা তাদের মেয়ে তুলে দিতে পারবেন না। নাসিরের দাদা নিজেও সেখানে কেমন যেন চুপসে গেলেন। নাসিরকে একটা কথাও বলতে দিলেন না। স্বপ্নভঙ্গের কষ্টে আর অপমানের এক তিক্ত অনুভূতি নিয়ে নাসিরকে সেখান থেকে ফিরে আসতে হলো। এদিকে ফারুক, সেই নিঃসঙ্গ লেখক, একদিন বাড়ি ফিরে দেখলো তার সৎমা সামান্য কিছু টাকার জন্য তার সযত্নে লেখা সমস্ত পাণ্ডুলিপি বিক্রি করে দিয়েছে। সেই মুহূর্তে তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল এই দুনিয়ায় একজন লেখকের সম্মান, তার অনুভূতি বা তার কষ্টের কোনো দাম নেই। এখানে টাকাই সব, টাকাই শেষ কথা। এই গভীর ব্যথা বুকে নিয়ে সে সোজা চলে গেল নাসিরের কাছে। নাসির তখনও ভাঙা মন নিয়ে একটুখানি আশার আলো জ্বালিয়ে রেখেছে। ফারুককে দেখে সে একটু অবাকই হলো। ফারুক এসে জানালো সে নাসিরের সিনেমার জন্য গল্প লিখতে রাজি। ব্যাস, আর দেখে কে, আস্তে আস্তে যেন সব কালো মেঘ সরে গেল। ফারুকের এই সিদ্ধান্তে বিশ্বাস করে বাকিরাও কেমন যেন জাদুর মতো একে একে এগিয়ে এলো। আর এভাবেই শুরু হলো মালেগাঁওয়ের বুকে তাদের প্রথম সিনেমা বানানোর অবিশ্বাস্য যাত্রা, যেখানে স্বপ্ন আর বাস্তব হাতে হাত ধরে একসাথে হাঁটতে শুরু করলো। টাকার তো অভাব ছিলই, কিন্তু তাদের অদম্য মনোবল আর ইচ্ছাশক্তি হয়ে উঠল তাদের সবথেকে বড় সম্পদ। নাসিরের হাতে তখন বলতে গেলে প্রায় সবকিছুই ছিল। কিছু লোকবল, শুটিং এর জন্য একটা আস্ত থিয়েটার, অফুরন্ত ইচ্ছা শক্তি আর অল্প কিছু জমানো টাকাও। শুধু একটাই জিনিসের অভাব তখন, একটা মনের মতো উপযুক্ত স্ক্রিপ্ট। ফারুক অবশ্য এর মধ্যে একটা স্ক্রিপ্ট লিখে ফেলেছিল, নাম দিয়েছিল ডিটেকটিভ মালেগাঁও।
কিন্তু সেই চিত্রনাট্য ছিল একেবারেই অন্য ঘরানার। সেটা ছিল বেশ গভীর, চিন্তাশীল, অনেকটা শিক্ষিত দর্শকের উপযোগী। মালেগাঁওয়ের সাধারণ খেটে খাওয়া মানুষ সেই গল্পের মাথামুন্ডু কতটা বুঝবে সেই নিয়ে নাসিরের মনে যথেষ্ট সন্দেহ ছিল। নাসির তো তার শহরের নারী নক্ষত্র চেনে। সে জানে এই মানুষগুলো রোজকার জীবনে কত দুঃখ কষ্ট, কত হাহাকার নিয়ে বেঁচে থাকে। সেখানে আরো কিছু গুরুগম্ভীর সিরিয়াস কিছু দেখিয়ে তাদের মন আরো খারাপ করিয়ে লাভ কি? তাদের দরকার এমন একটা কিছু যা দেখে তারা মন খুলে হাসতে পারবে, কিছুক্ষণের জন্য হলেও ভুলে যেতে পারবে জীবনের সব চাপ, কষ্ট আর রোজগারের চিন্তা। এই ভাবনা থেকে নাসির প্রস্তাব দিল তাদের প্রথম সিনেমার নাম হবে মালেগাঁও কা শোলে, যেখানে বলিউডের সেই আইকনিক ক্লাসিক শোলে মুভির আদলে তৈরি হবে তাদের নিজস্ব এক প্যারোডি কাহিনী। মালেগাঁওয়ের নিজস্ব জীবনযাত্রা, তাদের মুখের ভাষা, তাদের রং, তাদের আবেগ সবকিছু দিয়ে গড়ে তোলা হবে এক নির্ভেজাল হাসির কাহিনী। ফারুক এই প্রস্তাব শুনে প্রথমে একটু চমকে গেলেও নাসিরের যুক্তিতে সেও সায় দিল। তারপর ধীরে ধীরে সে লেখার কাজে হাত দিল। তার কলমের আঁচড়ে একটু একটু করে গড়ে উঠতে লাগলো শোলের এক সম্পূর্ণ নতুন সংস্করণ, একটা হালকা চালের বিনোদনমূলক অথচ আন্তরিক গল্প যা মালেগাঁওয়ের মানুষ হাসি মুখে গ্রহণ করবে, এই বিশ্বাস তাদের ছিল। এদিকে নাসিরও হাত গুটিয়ে বসে রইল না। সে শুরু করলো সিনেমা বানানোর যত প্রয়োজনীয় অর্থ জোগাড়ের চেষ্টা। আকরামও তার সাধ্যমতো শুটিংয়ের জন্য উপযুক্ত জায়গা খুঁজতে লাগলো, যেখানে তাদের এই স্বপ্নের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা সম্ভব হবে। অনেক কাঠখড় পুড়িয়ে ফারুক শেষমেশ স্ক্রিপ্ট লেখা শেষ করলো। এবার শুরু হলো আসল প্রস্তুতি। কে কোন চরিত্রে অভিনয় করবে, কার সংলাপ কেমন হবে, পোশাক আশাকি বা কেমন হবে, এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে চলল জোরদার আলোচনা। কিন্তু একটা বড় সমস্যা তখনও তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে। সিনেমার নারী চরিত্রে অভিনয় করবে কে? রাধার চরিত্রের জন্য কোনো মতে একজন মেয়েকে রাজি করানো হলো। বাসন্তী চরিত্রের জন্য দরকার ছিল এমন একজনকে যাকে দেখা মাত্রই দর্শক একেবারে মুগ্ধ হয়ে যাবে, যার মধ্যে থাকবে 16 আনা আকর্ষণ, লাবণ্য আর কিছুটা হলেও খোলামেলা একটা আবহ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেল একজন ড্যান্সারের, নাম তার তৃপ্তি। সে এই প্রস্তাবে অভিনয় করতে রাজিও হয়ে গেল, কিন্তু তার শর্ত ছিল একেবারে পরিষ্কার। প্রতিদিনের শুটিংয়ের জন্য তার চাই নগদ 1000 টাকা পারিশ্রমিক, একটা আলাদা নিজস্ব মেকআপ রুম, আর প্রতিদিন তাকে দিতে হবে তাজা অরেঞ্জ জুস। নাসিরের কানে এই শর্তগুলো পৌঁছাতেই সে মনে মনে কিছুটা বিরক্ত হলেও যখন সে তৃপ্তির অডিশন দেখল তখন এক মুহূর্তে বুঝে গেল এই চরিত্রের জন্য ঠিক এমনই একজনকে দরকার। তাই সব শর্ত মেনে নিয়ে সে তৃপ্তিকে চূড়ান্ত করলো। আর সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বচ্চন অর্থাৎ জয়ের ভূমিকায় কে অভিনয় করবে সেটা নিয়ে চলল শেষ মুহূর্তের টান টান অডিশন। অনেক বাস বিচারের পর শেষমেশ পাড়ার চায়ের দোকানের মালিক রাজুকে দেয়া হলো সেই গুরু দায়িত্ব। রাজু মানুষটা ছিল একদম চুপচাপ শান্ত প্রকৃতির, কিন্তু তার হাবভাবের মধ্যেই একটা সহজাত আত্মবিশ্বাস ছিল যা সবাইকে বেশ আকৃষ্ট করেছিল। এইভাবেই এক ঝাঁক অদ্ভুত, রঙিন আর সাহসী কিছু মানুষের হাত ধরে মালেগাঁও কা শোলে সিনেমার স্বপ্নযাত্রা শুরু হলো। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিন, যেদিন তাদের এতদিনের দেখা স্বপ্নটা বাস্তবে রূপ নিতে চলেছিল। যেদিন মালেগাঁওয়ের বুকে প্রথমবার জ্বলে উঠল তাদের নিজেদের সিনেমার শুটিং এর আলো। সকালের নরম আলো সবেমাত্র শহরের ঘুম ভাঙিয়েছে, আর এদিকে শুটিং স্পটে শুরু হয়ে গেছে তুমুল ব্যস্ততা। সবাই যে যার মতো করে নিজেদের চরিত্রে প্রবেশের চেষ্টা করছে। রাজু, যে কিনা চায়ের দোকানে কাজ করত, সে আজ মালেগাঁও কা শোলে মুভিতে স্বয়ং অমিতাভ বচ্চনের চরিত্রে। ভাবা যায়, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলা তো আর চায়ের কাপে তুফান তোলা নয়। তাই বেচারা রাজু বারবার তার সংলাপ গুলিয়ে ফেলছিল। কখনো বলতে গিয়ে খেই হারিয়ে ফেলছে, কখনো বা বাক্য মাঝপথে থামিয়ে বোকার মতো তাকিয়ে থাকছে। অন্যদিকে নাসির, যে এই পুরো প্রকল্পের স্বপ্নদ্রষ্টা এবং পরিচালক, সে মাঝে মাঝে আবেগের বশে এতটাই বিহ্বল হয়ে পড়ছিল যে শট চলাকালীন ভিডিও রেকর্ড করতেই ভুলে যাচ্ছিল। তবুও এত সব ভুলভ্রান্তি, এত সব কাঁচা হাতের কাজ, এত কিছুর পরেও কারোর উৎসাহে এতটুকু ভাটা পড়েনি। তারা প্রত্যেকেই জানতো স্বপ্ন পূরণ করা মোটেই সহজ কাজ নয়, আর তাই এই স্বপ্নটাকে যে কোনো মূল্যেই সফল করতে তারা আজ একজোট হয়েছে। এমনই এক সময়ে শুটিং লোকেশনে এসে পৌঁছালো তৃপ্তি। তাকে দেখা মাত্রই সেটের সবার মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল, কারণ সেই তো ছিল এই সিনেমার বাসন্তী, মুভির এক অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। তবে তৃপ্তি একা আসেনি, তার কোলে ছিল তার ছোট্ট ফুটফুটে ছেলে
অবুঝ শিশুকে তো আর একা কোথাও ফেলে আসা যায় না। এরই মাঝে ঘটল এক অপ্রত্যাশিত বিপত্তি। আকরাম, যে এই সিনেমার ক্যামেরাম্যানের গুরু দায়িত্ব সামলাচ্ছিল, সে হঠাৎ করেই একটা বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার কাজ পেয়ে গেল। আর সেই বিয়েটা ছিল আর কারো নয়, নাসিরের প্রাক্তন প্রেমিকা মল্লিকার। এই খবরটা শুনে নাসির যেন নিজের মনকে আর বাদ মানাতে পারল না। ক্যামেরা হাতে সেও পৌঁছে গেল সেই বিয়ে বাড়িতে। একদিকে সে ক্যামেরার লেন্সে বন্দি করছিল তার প্রাক্তন প্রেমিকার বিদায়ের প্রতিটা মুহূর্ত, আর অন্যদিকে তার বুকের ভেতরটা একদম ফেটে যাচ্ছিল এক অব্যক্ত যন্ত্রণায়। সে জানতো এই মুহূর্তে এই বরের জায়গায় তারই থাকার কথা ছিল। এই প্রচন্ড মানসিক ধাক্কাটা কোনো মতে সামলে নিয়ে পরের দিন থেকে আবারও পুরোদমে শুটিং শুরু হলো। কিন্তু এবার দেখা দিল এক নতুন ধরনের দ্বন্দ্ব। ফারুক, যিনি এই সিনেমার মূল কারিগর, সেই চিত্রনাট্যকর, তিনি চেয়েছিলেন এই সিনেমায় যেন কোনো রকমের বিজ্ঞাপন না ঢোকানো হয়, কারণ তিনি তার শিল্পের বিশুদ্ধতায় বিশ্বাস করতেন। কিন্তু শুটিংয়ের খরচ সামলাতে আর প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে নাসির একটা দেশলাই কোম্পানির বিজ্ঞাপন সিনেমার একটা দৃশ্যের মধ্যে জুড়ে দিল, যার বিনিময়ে তারা নগদ ৮,০০০ টাকাও পেল। এই বিষয়টা নিয়ে ফারুক আর নাসিরের মধ্যে হালকা কথা কাটাকাটি হলো। ফারুক মনে প্রাণে চাইছিল এই সিনেমাটা যেন একটা নিখাত শিল্পকর্ম হয়ে ওঠে, সেখানে যেন কোনো রকম বাণিজ্যিকতার ছোঁয়াও না লাগে। কিন্তু নাসিরের কাছে এটা ছিল এক প্রকার বাধ্যবাধকতা। সে জানতো পকেটে টান পড়লে এত বড় একটা উদ্যোগকে টিকিয়ে রাখা সম্ভব নয়। তবুও সব ভুল বুঝাবুঝি, সব দ্বন্দ্ব ভুলে তাদের স্বপ্নের মুভি মালেগাঁও কা শোলের কাজ শেষ হলো। এর কিছুদিন পরে দলের অন্যতম সদস্য আলিম মুম্বাইয়ের এক বিশ্ববিদ্যালয়ে উর্দু সাহিত্যের অধ্যাপক হিসাবে যোগ দিল। আর ঠিক সেই সময়ে এলো সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন ছিল মালেগাঁও কা শোলের প্রিমিয়ার শো। প্রথম দিনেই মালেগাঁওয়ের শোলে দর্শকদের মন জয় করে নিল। সিনেমার শেষ হতেই থিয়েটারের বাইরে মানুষের ঢল। এই সিনেমার মাধ্যমে মালেগাঁওয়ের সাধারণ মানুষের হাসি কান্নার গল্প, তাদের নিজস্বতাকে যেভাবে তুলে ধরা হয়েছিল, সেই প্রচেষ্টা একেবারেই সার্থক হলো। দর্শকদের ভালোবাসায় থিয়েটার উপচে পড়ল। কাতারে কাতারে মানুষ টিকিট কেটে হলে ঢুকতে লাগলো সিনেমাটা দেখার জন্য। মালেগাঁও শহরের মানুষ যেন প্রথমবারের মতো নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেখতে পেল সিনেমার বড় পর্দায়। এই সিনেমা হয়ে উঠল এক অভাবনীয় বিশাল সাফল্য। আর ওই সাফল্যই নাসিরের জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। তার জীবনটা যেন রাতারাতি বদলে গেল। তবে এই সাফল্যের আলোর নিচেই চাপা পড়ে গেল একটা গভীর দীর্ঘশ্বাস। সকলেই যেন এই সাফল্যের জন্য নাসিরকেই একমাত্র বাহবা জানাতে লাগলো। তাকেই দেয়া হলো পুরো কৃতিত্বের শিরোপা। কিন্তু এই সিনেমার যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেই চিত্রনাট্যকার ফারুক, তিনি যেন প্রচারের আলো থেকে অনেকটাই দূরে ছায়ায় রয়ে গেলেন। এই অন্যায়, এই উপেক্ষা তার মনে এক গভীর ক্ষোভের জন্ম দিল। সে মনে মনে বুঝতে পারল, যতই সে চেষ্টা করুক না কেন, তার স্বপ্ন আর তার শিল্পের কদর বোধহয় এই শহরে নেই। নাসির তখন তার সাফল্যের রেশ ধরে দ্বিতীয় মুভির পরিকল্পনা করতে শুরু করে দিল, মালেগাঁও কি শান। ঠিক যেমন রমেশ শিপ্পি শোলের পর বানিয়েছিলেন শান, নাসিরও চাইল তার এই সাফল্যের ধারা বজায় রাখতে। কিন্তু ফারুক, সে আর এই প্যারোডি সিনেমার পথে হাঁটতে রাজি নয়। সে চায় একেবারে মৌলিক কিছু সৃষ্টি করতে, তার নিজের ভাবনা, নিজের দর্শনের উপর ভিত্তি করে। এই নিয়ে নাসির আর ফারুকের মধ্যে আবার শুরু হলো উত্তপ্ত বাক্য বিনিময়। ধীরে ধীরে দুজনের মধ্যে তৈরি হলো এক অদৃশ্য দেওয়াল, দূরত্ব, ভুল বুঝাবুঝি আর অবিশ্বাসের দেওয়াল। এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে ফারুকের মালেগাঁওয়ে থেকে কাজ করার ইচ্ছাটাই যেন মরে গেল। সে মনে মনে সিদ্ধান্ত নিল সে মুম্বাই চলে যাবে, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল তার লেখা, তার গল্প একদিন ঠিক দুনিয়ার সামনে পৌঁছাবে। কিন্তু সেই পথটা মালেগাঁও থেকে নয়, বরং বড় শহরের বড় পর্দার মধ্য দিয়েই খুঁজে নিতে হবে। ক্যালেন্ডারের পাতা উল্টে সময়টা তখন ২০০৪। দেখতে দেখতেই বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেছে। মালেগাঁওয়ের সিনেমার জগতেও কেমন যেন একটা অদ্ভুত স্থবিরতা নেমে এসেছে। মালেগাঁও কা শোলে যে অভূতপূর্ব আলোড়ন তুলেছিল একদিন, সেই উৎসাহ, সেই উন্মাদনা এখন অনেকটাই কমে এসেছে। তাদের বানানো মুভির বিক্রিও দিন দিন কমতে শুরু করেছে। এই সময় নাসিরের পরিবার তার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। তার দাদা সাবিনার সঙ্গে নাসিরের বিয়ে ঠিক করে ফেলল। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়েটাও হয়ে গেল। তবে নাসির মনে মনে জানত এটা ঠিক প্রেমের বিয়ে নয়। সে বুঝতো ভালোবাসা তো আর সুইচ টিপে তৈরি করা যায় না। সেই অনুভবের জন্য এখন দরকার অনেকটা সময়। তাই তাদের সম্পর্কের শুরুটা হলো বন্ধুত্বের হাত ধরেই।
অন্যদিকে বহু দূরে আরব সাগরের তীরে ঝলমলে শহর মুম্বাইতে ফারুক তখনও তার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে। সিনেমার এই বিশাল জগতে নিজের জন্য এতটুকু জায়গা করে নিতে দিনের পর দিন সে নিজেকে উজাড় করে দিচ্ছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাটা যেন এখনো তার কাছে অধরায় রয়ে গেছে। প্রতিটা সকাল শুরু হয় এক বুক নতুন আশা নিয়ে, আর প্রতিটা দিন শেষ হয় ছোট ছোট কিছু হতাশায়। এই সময়ে মালেগাঁও কি শান মুক্তি পেল, তবে এবারেও প্রচারের সব আলো এসে পড়ল কেবল একজনের উপর, নাসির। মালেগাঁওয়ের যশ চোপড়া এই উপাধি এবার পাকাপাকিভাবে তার নামের সঙ্গে জুড়ে গেল। অথচ যারা এই সাফল্যের পেছনে সত্যিকারের কষ্টটা করলো, যারা পর্দার আড়ালে থেকে দিনরাত ঘাম ঝরালো, আকরাম, শফিক বা আরও অনেকেই, তাদের নাম কেউ জানতেও চাইল না, চিনতেও চাইল না। মুম্বাইতে একদিন ফারুকের সাথে সিরাজ ভাইয়ের দেখা হলো। ফারুক বেশ উচ্ছ্বাসের সাথে জানালো যে সে বিখ্যাত অভিনেতা জাভেদ খানের সাথে ছবি তুলেছে, কিন্তু সিরাজ ভাই তাকে বাস্তবতার জমিতে পা রাখার পরামর্শ দিলেন। বললেন তার উচিত মালেগাঁওয়ে ফিরে যাওয়া, কারণ মুম্বাইয়ের এই মায়াবী জগৎ তাকে শুধু আশায় দেখাবে, আশ্রয় দেবে না। তবে ফারুক তো সেই ধাতুতে গড়া মানুষ নয় যে এত সহজে হার স্বীকার করে নেবে। হাল ছেড়ে দিয়ে মালেগাঁওতে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে মনে মনে ঠিক করলো তার পরবর্তী সিনেমা সে বানাবে আসিফ আলবেলাকে নিয়ে। তার বিশ্বাস এই সিনেমা তাদের হারানো সুনাম আর খ্যাতিকে আবার অনেক উঁচুতে পৌঁছে দেবে। কিন্তু হায়, এবার যেন আগের মতো আর কাউকে সে আর তার পাশে পেল না। একে একে সবাই যেন তার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করলো। তাদের মনে হতে লাগলো এই কাছ থেকে তারা আসলে কিছুই পায়নি। সম্মান হোক বা অর্থ, সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কেবলমাত্র একজন মানুষ, আর সে হলো নাসির। আকরাম সেই সময় সেলিম জাকিরের একটা মুভিতে ক্যামেরা আর এডিটিং এর কাজ করার একটা লোভনীয় সুযোগ পেয়ে গেল। এই নতুন সুযোগ পেয়ে সে আর একবারও পেছনের দিকে ফিরে তাকালো না। নাসিরের সাথে কাজ করাও পুরোপুরি বন্ধ করে দিল। সবাই যখন একে একে একা করে দিয়ে চলে যাচ্ছে, তখনও একজন মানুষ কিন্তু নাসিরকে ছেড়ে যায়নি, সে হলো শফিক। সবার যখন আস্থা টলে গেছে, বিশ্বাস ভেঙে গেছে, তখন শফিক বন্ধুর মতোই তার পাশে এসে দাঁড়িয়েছে। এভাবেই কাটছিল একটার পর একটা দিন। কিন্তু হঠাৎই একদিন খবর এলো ফারুকের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই মর্মান্তিক খবরটা শোনা মাত্রই ফারুক তড়িঘড়ি করে গ্রামে ফিরে এলো। আর সেখানে অনেকদিন পর তার দেখা হলো পুরনো দুই বন্ধু নাসির আর শফিকের সঙ্গে। এতদিনের জমে থাকা অভিমান, না বলা কষ্ট, সব যেন এই দুঃখের মুহূর্তে এক নিমিষেই উবে গেল। এই অপ্রত্যাশিত শোক যেন তাদের আবার নতুন করে এক সূত্রে বেঁধে দিল। কিন্তু পুরনো ক্ষত কি এত সহজে শুকায়? নাসিরের সঙ্গে ফারুকের আবার সেই পুরনো ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠল। তাদের মধ্যে তর্ক বিতর্ক, দোষারোপের পালা চলল। সেই পুরনো দিনের না পাওয়াগুলো, না বলা কথাগুলো যেন আবারও নতুন করে তাদের মধ্যে তিক্ততা তৈরি করলো। তাদের পরবর্তী মুভির শুটিং শুরু হলো। বহু বছর ধরে শফিক একটা সুযোগের অপেক্ষায় ছিল, একটা চরিত্র যেখানে সে নিজেই থাকবে পর্দার সামনে, একেবারেই দর্শকদের চোখের সামনে। অবশেষে সেই সুযোগ এলো। নাসির এবার তাকে তাদের নতুন মুভির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে নিল। শফিক তো আনন্দে একেবারেই আত্মহারা, কারণ এটা তার কাছে শুধু একটা অভিনয়ের সুযোগ নয়, বরং তার বহুদিনের পুষে রাখা একটা স্বপ্নের বাস্তব রূপ। অন্যদিকে ফারুক তখনও মুম্বাইতে। সে একদিন একটা বড় প্রডিউসারের সাথে দেখা করতে গেল, নিজের লেখা একটা দারুণ স্ক্রিপ্ট নিয়ে। প্রডিউসার ভদ্রলোক স্ক্রিপ্টটা পড়ে বললেন, গল্পটা তো বেশ ভালো, কিন্তু যদি এটাতে আরেকটু কমার্শিয়াল টাচ দেওয়া যায়, যদি একটু আইটেম সং বা চটকদার কিছু দৃশ্য যোগ করা যায়, তাহলেই কিন্তু এটা জমে যাবে। ফারুক এক মুহূর্তে বুঝে গেল তার মৌলিক গল্পটাকে তারা মুম্বাইয়ের সেই চেনা সাঁচে ফেলে একেবারে খিচুড়ি বানিয়ে ফেলতে চাইছে, যার মানে গল্পের আসল সত্তাটাই হারিয়ে যাবে। সে বিন্দুমাত্র দ্বিধা না করে সেই প্রস্তাব ফিরিয়ে দিল আর নিজের পথে ফিরে এলো। ফোকাস আবারও ফিরল মালেগাঁওতে। শুরু হলো তাদের নতুন মুভির প্রিমিয়ার শো। শফিক এই মুভিতে অভিনয় করেছে। সে আজ দর্শকদের মাঝে বসে নিজের অভিনয় দেখবে। কিন্তু যখন পর্দায় সিনেমা চলতে শুরু করলো, দেখা গেল শফিকের মুখ সেভাবে কোথাও দেখাই যাচ্ছে না। দু একটা শটে আবছাভাবে থাকলেও সে প্রায় অদৃশ্য। তার নামও কেউ সেভাবে উচ্চারণ করলো না। শফিকের সেই বুক ভরা স্বপ্ন, পর্দায় নিজেকে স্পষ্ট করে দেখার ইচ্ছাটা যেন অপূর্ণই থেকে গেল। তবে শুধু শফিকের স্বপ্নভঙ্গই নয়, সিনেমাটাও আগের মতো আর তেমন হিট হলো না। লাভ তো দূরের কথা, এবার তারা রীতিমতো আর্থিক ক্ষতির মুখে পড়ল। ধীরে ধীরে তাদের স্বপ্নের সেই দলটাও কেমন যেন ভেঙে পড়তে শুরু করলো। এরপর দেখতে দেখতে কেটে গেল প্রায় 6টা বছর। অনেকটা জল গড়িয়ে গেছে ততদিনে। নাসির এখন আর মুভি বানায় না,
তার এখন নিজস্ব একটা রেস্তোরাঁ। সিনেমার জগৎটা তার জীবনে যেন একটা রঙিন অধ্যায় ছিল, যা সে আপাতত সযত্নে ভাঁজ করে রেখে দিয়েছে। শফিক, সে আবার ফিরে গেছে তার পুরনো জীবনে, সেই প্রিন্টিং ফ্যাক্টরির একঘেয়ে মেশিনের শব্দে। তবে এই আপাত শান্ত জীবনে একদিন নেমে এলো এক ভয়ঙ্কর ঝড়। শফিকের ক্যান্সার ধরা পড়ল, ঠিক যেন সেই আনন্দ সিনেমার মনোজ খান্নার মতো। রোগটা যখন ধরা পড়ল তখন অনেকটাই দেরি হয়ে গেছে। শুরু হলো কেমোথেরাপি। এই দুঃসংবাদটা বাতাসের আগে ছড়িয়ে পড়ল গোটা মালেগাঁওয়ে। তাদের আগের টিমের আকরাম, ইরফান, যার একসময় নাসিরের ছায়া সঙ্গী ছিল, সবাই ছুটে এলো শফিককে দেখতে। মুম্বাইতে থাকা ফারুকও খবরটা পেল। অনেকদিন পর, ঠিক শফিকের জন্মদিনের দিন, সে ফিরে এলো তার জন্মভূমি মালেগাঁওয়েতে। এই ফিরে আসার পেছনে শুধু বন্ধুত্ব নয়, ছিল এক গভীর নারীর টান। ফারুক এসে নাসিরকে আবার নতুন করে অনুপ্রাণিত করার চেষ্টা করল। সে বোঝালো নাসির কোনো সাধারণ মানুষ নয়, সে এমন সব গল্প বলতে পারে যা একেবারেই সাধারণ মাটির কাছাকাছি থাকা মানুষের কথা বলে। মুম্বাইয়ের এই ঝা চকচকে বাজারে হয়তো সেই সব গল্পের কোনো দাম নেই, কিন্তু সেগুলোই তো আসল খাঁটি গল্প। ফারুকের এই কথাগুলো নাসিরকে ভেতর থেকে ভীষণভাবে নাড়িয়ে দিল। কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিল যখন ডাক্তার জানিয়ে দিলেন শফিকের শরীরে কেমোথেরাপিও আর তেমনভাবে কাজ করছে না। ক্যান্সার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে তাকে আর থামানো সম্ভব নয়। তাই তাকে এখন শুধু একটু যত্নে রাখা আর তার শেষ দিনগুলো যাতে শান্তিতে কাটে, সেই চেষ্টা করা ছাড়া আর কিছুই করার নেই। হসপিটাল থেকে ফেরার পথে শফিক হঠাৎই জানালো সে একটা ঝর্ণা দেখতে চায়। সেই শান্ত নির্জন প্রকৃতির কোলে দাঁড়িয়ে সে তৃপ্তি আর নাসিরকে ভাঙা গলায় বলল, জানিস তো, মরতে আমার ভয় করে না। জীবনে কোনো আফসোসও নেই, কিন্তু একটাই কষ্ট, একটাই আফসোস আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। আমি তো কিছুই করে যেতে পারলাম না, এমন কিছুই না যার জন্য লোকে আমাকে মনে রাখবে। শফিকের এই কথাগুলো শুনে নাসির যেন এক মুহূর্তে থমকে গেল। তার মনে হলো এখনো বোধহয় সব শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে। আর ঠিক এখান থেকে শুরু করবে এক নতুন লড়াই, এক নতুন অভিযান। গভীর রাতে নাসির সোজা হাজির হলো ফারুকের বাড়িতে। তাকে ঘুম থেকে তুলে সে জানালো, ফারুক, আমরা আবার একটা সিনেমা বানাবো, তবে এবার সেই সিনেমার নায়ক হবে আমাদের শফিক, আর সে অভিনয় করবে সুপারম্যানের চরিত্রে। ফারুক তো এই কথা শুনে প্রথমে আকাশ থেকে পড়ল। নাসির তাকে বোঝালো ফারুকের হাতে সময় আছে মাত্র 1 সপ্তাহ, এর মধ্যেই তাকে একটা ফাটাফাটি স্ক্রিপ্ট তৈরি করে ফেলতে হবে। নাসির পরের দিন ইস্টার্ন হাজির হলো শফিকের কেমোথেরাপির দায়িত্বে থাকা সেই ডাক্তারের কাছে। সে ডাক্তারকে অনুরোধ করলো তিনি যেন মালেগাঁওয়ে এসে শফিকের চিকিৎসার ফলো আপটা করেন। ডাক্তারবাবু প্রথমে নানা টালবাহানা করলেও নাসির যখন জানালো যে তাদের নতুন সিনেমায় স্বয়ং সুপারম্যানের বাবার চরিত্রে তাকে কাস্ট করা হবে, তখন আর তিনি না করতে পারলেন না। সিনেমার টান বলে কথা। নাসির বাড়ি ফিরে এসে এই সব ঘটনা শফিককে খুলে বলল। ফারুকও তখন শফিককে তার লেখা সুপারম্যানের গল্পের কিছু অংশ পড়ে শোনালো। নাসিরের এই উদ্যোগে সাড়া দিয়ে আলিম, ইরফান সহ পুরনো দলের অনেকেই আবার একে একে এসে জুটতে লাগলো। কিন্তু সিনেমার ভিলেন চরিত্রের জন্য যাকে দরকার ছিল, সেই আকরাম, সে তখনও তাদের সঙ্গে যোগ দেয়নি। তখন নাসির শফিককে অনুরোধ করলো সে যেন নিজে একবার গিয়ে আকরামের সঙ্গে কথা বলে। ফারুকের অনুপ্রেরণামূলক কথা শুনে তার সবচেয়ে বড় কথা, মুমূর্ষ বন্ধু শফিকের মুখের দিকে তাকিয়ে আকরামও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল তাদের এই স্বপ্নের অভিযানে সামিল হতে। সব প্রস্তুতি শেষ হওয়ার পর শুরু হলো শুটিং। মালেগাঁওয়ের সেই চেনা রাস্তাঘাট, পুরনো বাড়িঘর, চায়ের দোকান, সবকিছুই যেন রাতারাতি তাদের সিনেমার জীবন্ত সেট হয়ে উঠল। আর ক্যামেরার সামনে সমস্ত শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করে এসে দাঁড়ালো শফিক। এবার আর কোনো ছায়ায় নয়, কোনো আবডালে নয়, এবার সে ঠিক মাঝখানে। প্রচারের সব আলো শুষে নিয়ে হয়ে উঠল মালেগাঁওয়ের নিজস্ব সুপারম্যান। সময়ের সাথে সাথে অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে শুটিং শেষ হলো। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিন, প্রিমিয়ারের রাত। মালেগাঁও আজ যেন নতুন করে সেজে উঠেছে। প্রেক্ষাগৃহে উপস্থিত শহরের গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি আসিফ আলবেলাও এসেছেন। আলো নিভে গেল আর পর্দায় ভেসে উঠল শফিকের মুখ। এবার আর কোনো আবছা নয়, কোনো অস্পষ্টতা নয়, একেবারে স্পষ্ট, গর্বিত, উজ্জ্বল এক মুখ। মালেগাঁওয়ের সুপারম্যান। করতালির শব্দে ফেটে পড়ল গোটা হল। শফিক শুধু ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে সবার দিকে চেয়ে রইল। তার চোখে জল, কিন্তু সেই জল দুঃস্বপ্নের নয়, স্বপ্ন পূরণের, তৃপ্তির।
এরপর পর্দায় ভেসে ওঠে মালেগাঁওয়ের সেই আসল সুপার বয়েজদের ছবি, যারা এই অবিশ্বাস্য স্বপ্নটাকে সত্যি করেছিল। শফিক অবশ্য এরপর আর বেশি দিন বাঁচেননি, কিন্তু মৃত্যুর আগেই তিনি অমর হয়ে গেলেন। মালেগাঁওয়ের মানুষের হৃদয়ে তিনি চিরদিনের জন্য খোদাই হয়ে গেলেন সত্যিকারের সুপারম্যান হিসাবে। এক সাধারণ মানুষ যে তার ছোট্ট জীবনে এক অসাধারণ স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন ছুঁয়েও দেখেছিল। আর এভাবেই শেষ হয়ে যায় এক কালজয়ী বন্ধুত্বের গল্প। তো গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।